জনগণ চালাবে, আর এক সপ্তাহ পুলিশ চালাবে, কোনটা ভালো চলে দেখবেন। কিন্তু রাষ্ট্র তো যদি একটা অন্যায়কে আপনি একবার প্রতিষ্ঠিত করে বলেন এন্টারটেইনমেন্ট, তাহলে তো আমার বলার কিছু নেই। আপনি নিয়ে আর কেডা? তাও ঠিক। আপনাকে কে বলছে? জামাতে ইসলামী যেটা বাজাই, এটা তো বাজাদের অংশ, বিএনপির অংশ। এরা একসাথে গড় সংসার করেছে। সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। শুরুটা প্রথমেই করতে চাই মোফাজ্জল করিম আপনাকে দিয়েই। সরকার তার 180 দিন বা 6 মাস মেয়াদ পূর্ণ করলো। সরকারের মুখপাত্র তিনি বলছেন মাত্র 6 মাসে সব সমস্যার শতভাগ সমাধান কঠিন, তবে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। আপনাকে যদি একটু নির্মোহ বিশ্লেষণ করতে দেয়া হয় যে এই 6 মাস কেমন করলো সরকার, কোথায় ফেল করেছে, কোথায় ভালো করেছে, কোথায় আরো ভালো করার সুযোগ ছিল, এটা যদি বলেন। দেখুন, এই ধরনের, ধন্যবাদ আপনাকে। এই ধরনের প্রশ্নের যখন আমি সম্মুখীন হই, তখন ছোটবেলার রূপকথার গল্পের কথা মনে পড়ে। ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো? না, নির্ভয়ে বলেন। নির্ভয় বলবো। নির্ভয়ে বলেন। আপনি তো অভয় দিলেন, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য লিসেনার? সরকারও তো নিশ্চয়ই আপনাকে ভয় দেখায়নি। সময় নষ্ট করতে চাই না বলেন এই বিষয়ে। না, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি 6 মাস খারাপ যায়নি, এটুকু বলবো। এই 6 মাস এর চাইতে হয়তো ভালো হতে পারতো সকলের চেষ্টায়, কিন্তু খারাপ হয় নাই। আশঙ্কা ছিল যে যেহেতু অনেকে চলে গেলেন ক্ষমতা থেকে, যাওয়ার পরে তারা, ইংরেজিতে যে একটা শব্দ আছে না, সেবোটাজ, সেই সেবোটাজের চেষ্টা করে টোরে সরকারকে বিব্রত করার চেষ্টা করবে ইত্যাদি। হয়তো করছে কিনা জানি না চেষ্টা, কিন্তু সরকার এখন পর্যন্ত বিব্রত হয়েছেন বলে আমার মনে হয় না, বা বিব্রত হওয়ার মতো কিছু করেও না। আচ্ছা, দেখুন, যে কোনো সরকারের সাফল্য বা ব্যর্থতা সাধারণত কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে যে জনমতটা কি। জনমত, সাধারণ লোক, এই তথাকথিত বুদ্ধিজীবী বা তথাকথিত যারা রাজনীতিবিদ, যারা আর কি সুবিধা বুঝে বুঝে কথা বলেন, তা নয়। সাধারণ মানুষ কয়েকটা জিনিস সম্বন্ধে খুবই সচেতন এবং সঙ্গত কারণেই। প্রথম কথা হচ্ছে যেমন আইন শৃঙ্খলা। কারণ সে যদি ঘর থেকে বের হওয়ার পরে ঘরে ফিরে আসার নিশ্চয়তা না থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, বা তার ছেলেটি বা মেয়েটি গেছে বাইরে কোথাও, ফিরে আসবে কিনা, এগুলো হচ্ছে বড় ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য। সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যটাও আইন শৃঙ্খলার মতো আরেকটা ভয়াবহ জিনিস। এটা যদি দ্রব্যমূল্য এখনো, আমি বলবো, সাধারণ মানুষের বা আমাদের সকলেরই নাগালের মধ্যেই আছে। অর্থাৎ এর চাইতে খারাপ হতে পারত, হয় নাই, মোটামুটি ঠিকই আছে। তবে আরো সতর্কতার প্রয়োজন রয়েছে। যে বা যারা এগুলোর দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্যে সামনের দিনগুলো কিভাবে যাবে সেটা এখন থেকেই তাদের একটু হতে হবে, সচেষ্ট হতে হবে, সতর্ক হতে হবে, ব্যবস্থা নিতে হবে সেভাবে সরকারকে আর কি। যাই হোক, ভালো মন্দের সব মিলেই আমি বলবো যে খারাপ নয়, ভালোই তো। জি, ধন্যবাদ মোফাজ্জল করিম। আমি আবারও আসবো আপনার কাছে। এবার একটু শুনতে চাই ডক্টর বদিউর রহমান আপনার কাছে। সরকার তার যে মুখপাত্র, তিনি বেশ একটা নোট দিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বলেছেন। শিক্ষায় সংস্কার শুরু করা হয়েছে, নতুন বেতন স্কেল চূড়ান্তের পথে, আর্থিক খাতে সংস্কার শুরু করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও আসলে স্বাভাবিক করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের জায়গা থেকে আমরা কিন্তু মাস 2 নম্বর মাস বা দ্বিতীয় মাস থেকে আমরা সরকার ব্যর্থ এরকম শুনছি। আমার প্রশ্নটা এরকম যে 6 মাসে আসলে আমরা কি যথার্থ বলে মনে করছি কিনা এই সরকারকে মূল্যায়ন করার জন্য, সেটি একটু শুনি। মূল্যায়নের জন্য 6 মাস যথার্থ সময় কিনা বলা যাবে না, কারণ টোটাল 5 বছর মেয়াদ তো। জি। তবে এমনি গ্রাম দেশে আমাদের প্রচলিত একটা কথা তো আছে, যার হয় না 90 তার হয় না 90-তে। তারপরে যাইয়া
মর্নিং শোজ দ্য ডে, তারপরে একটু দেখলে বাচ্চার এদিক সেদিক কিছু জায়গা দেখলে বোঝা যায় কেমন হবে। তো সেসবগুলো করতে গেলে বোঝা যায় যে আমরা যেটা বলি গুড স্টার্টিং ইজ হাফ ফিনিশিং, সেটা বোধহয় আমাদের এক্সপেক্টেড লেভেলে হয়নি। যেমন আমরা বলেন। আমরা গত 17 বছরের যেটা লিগাসি নিয়ে কথা বলি সব সময়, আর এটা তো আমাদের এই 55 বছর ইতিহাসে একটা রেওয়াজ যে কেউ আসলে বলবে আগেরটা সব শেষ করে দিয়েছে, যে সে কিচ্ছু করে নাই। আমরা কোনোদিন নির্মোহভাবে উদারভাবে যার ভালোটা আছে সেটাও বলি না, এমনকি স্বৈরাচার বলি এরশাদ, তার ভালোটাও স্বীকার করি না। কারণ আমাদের রাজনীতিবিদদের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা এবং আরেকজনকে সহ্য না করার জন্য ইগনোরেন্ট ইনটলারেন্স যে প্রবলভাবে থাকে, সেটা এখনো বিদ্যমান। কেউ এটুক বলে না যে আগের এত কাসুন্দি গিয়ে আমার কি হবে, আমি কি করতে পারছি সেটা দেখাবো, কিন্তু সবসময় বলে সেটা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, উপজেলা পদ্ধতি এখন তো আবার কাজে আসছে, কিন্তু যেহেতু এরশাদ সাত্তার সাহেবকে হটিয়ে ক্ষমতায় আসছেন, বিএনপি থেকে ক্ষমতা নিয়েছে, তাহলে এরশাদ বিএনপির শত্রু। অতএব এরশাদের ভালো সিস্টেম হলেও উপজেলা ওইটা ভালো না। খালেদা জিয়া 5 মিনিটের মধ্যে এটা রেজুলেশন করে ক্যান্সেল করে দিলেন, জাস্ট উইদিন 5 মিনিটস। আইবুর রহমান ক্যাবিনেট সেক্রেটারি, আমি বিজিবিসি ডেপুটি কন্ট্রোলার, আমাকে টেলিফোন করলেন যে একটা রেজুলেশন সেপে দিতে কতক্ষণ লাগবে। আমি বলি স্যার আপনার যে অফিসার নিয়ে আসবে উনি বসে আমার টেবিলে চা খাবেন, এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো সে সময় আমি লক্ষ্য করলাম যে দুইজনের আগের থেকে যেটা হয়েছে, বিশেষ করে পরে হাসিনা খালেদা, এরা প্রতিহিংস পরায়ণতা বেশি ব্যস্ত ছিল, এত ব্যস্ত ছিল যে ভালো কাজ কারোটা কেউ মেনে নেয় নাই, এমনকি ছোট্ট ছোট্ট পার্সোনাল পর্যায়ে চলে যেত। না সেটা তো ডক্টর মতিউর রহমান, সেটা তো একটা ঐতিহাসিক ফ্যাক্ট বললেন, কিন্তু আমরা যদি একেবারে 180 দিনের ভেতরে 180 দিনের ভিতরে আসলে আপনি তো ইউনুস গভর্নমেন্ট থেকে এটা ভালো এখনো, সেটা আপনি ইমিডিয়েট ফার্স্ট তো আমার কম্পারেবল ইন্ডিকেটর তো ওটা ইমিডিয়েট ফার্স্ট ইউনুস, তার আগে হইলে শেখ হাসিনা। তো শেখ হাসিনার তো একটা লিজেন্ডারি কাহিনী আছে, 2008 ভোটে 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি ডামি। তো এখন 14 ইলেকশনে বিএনপি আসছে নাই কোনো রাজনৈতিক নেতার পরামর্শে হোক, বা অনেকে বলে যে লুঙ্গি পরলে সবাই ভাসানি হয়ে যায়, এরকম লুঙ্গি পরা কারো পরামর্শে হোক, যেগুলো বাইরে শোনা যায় তা দিয়ে হোক, ওই সময় আসলে কিন্তু বিএনপি ওভারহুলমিং মেজরিটিতে তখনও আসতে পারত, এবং ওই ভয়ে তো পরে এটা বাদ দিল। এখন আপনার ইমিডিয়েট ফার্স্ট ইউনিট থেকে ভালো, এখন ভালো। আর ঠিক শেখ হাসিনার সাথে তুলনা করতে গেলে সেটা লাগবে আরো কিছু সময়। আরেকটা প্রশ্ন একটু সম্পূরকভাবে রাখতে চাই, সেটা হচ্ছে সরকার ডে 1 থেকেই কয়েকটা বিষয় খুব নজরে এসে, যেমন ধরেন আপনার মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি নেয়নি, ফ্ল্যাট নেয়নি, প্লট নেয়নি, এগুলো নেয়নি, এগুলো খুব প্রশংসা পেয়েছে। আবার একই সঙ্গে বিভিন্ন নিয়োগ নিয়ে কিন্তু প্রশ্ন এসছে, বিভিন্ন জায়গায় কতগুলো নিয়োগের বিষয়ে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকারকে যেতে হয়েছে, অর্থনীতিতে গতি ফেরানোর ক্ষেত্রেও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এখন যেটি মোফাজ্জল করিম যেতে হয়নি, যাচ্ছে, আসলে যাচ্ছে, যাচ্ছে, এবং তার সাথে নতুন মাত্রা যোগ হয়েছে হচ্ছে আপনার এনার্জি সেক্টর। একটু যদি বলেন সেখানে তাদের পারফরমেন্স কেমন দেখছে? আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের মধ্যে ভীতি আছে, মবটার তুলনামূলকভাবে হয়তো কমেছে। ইউনুসের যে মব কালচার, যে অশান্তি সৃষ্টি, সেটার থেকে নির্বাচিত সরকার আসলে ওটা একটু কমে, ঠিক আছে, ওটা ভালো হয়। কিন্তু ওভারঅল আমরা যেভাবে এটা স্টেবিলিটি চাই সেই পর্যায়ে এখনো যায়নি। আর জ্বালানি সংকটে যে প্রশ্নটা বললেন, এটা তো এখন কি করবেন, যে কোথায় গ্যাসের কি সমস্যা হয়ে গেছে, সেটা হইল এর আগের বারটা যখন অকটেন পেট্রোল এগুলা ঝামেলা হইলো, সে সময় তো একটা হেরিডিটারি কথা উঠেছে, সেটা যদি এবার আবার রিফ্লেক্টেড না হয়, যে ওই সময় দাম বাড়ানোর জন্য পায়তারা করে এমনভাবে সেটা করলো যে ঠিক দাম বাড়াই দিল, তারপরে আবার লাইন নেই। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যে লাইন হইলো, আমি তো ওই 1000 টাকার অকটেনের জন্য
3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে ছিলাম, তাও 2 দিন পাইনে পড়বে, কিন্তু যেই দাম বাড়লো তারপরে লাইন নেই, সব পকপকা। তো এখন কথা উঠছে বাগানে হাঁটার সময় গ্যাসের দাম বাড়বে, যে গ্যাসের দাম বাড়লে তখন লাইন চলে যায় কিনা দেখা যাক। বলতেছে ওই কোথায় সাগরে কি একটা নষ্ট হইলো, সেখানে এখন ঠিক হয়েছে, আসতেছে 2টা কার্গো আসছে, ওইটা আসলে ঠিক হয়ে যাবে। তো দামটা যদি এবার বেকায়দা পড়ে গেল না সরকার, কিছু জিনিস আছে তো আপনার সরকারের কন্ট্রোলের বাইরে হয়ে যায় অনেক সময়। আপনার হঠাৎ করে যদি সেখানে টার্মিনাল নষ্ট হয়, কার্গো যদি না আসে, একটা ফেরত চলে যায়, এটা আগের থেকে পরিকল্পনার মধ্যে। আমরা কোনো দিন, স্যার আমার থেকে অনেক বেশি এগুলাতে দক্ষ, আমরা কোনো দিন এই 55 বছরে কোনো সরকার সেলফ রিলায়েন্ট হই, নিজের পায়ে দাঁড়াই, এই চেষ্টাটা কেউ করেনি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা নিজের সম্পদ আছে সেখানে এক্সপ্লোরেশনে না গিয়ে গ্যাসের আমরা আমদানি নির্ভর হয়, কারণ এইগুলাতে একটু গুড় বেশি, একটু মিঠা বেশি, কমিশন বেশি, ওই জাতীয়। একটা সরকারও স্বাধীনতার পর এই পর্যন্ত যে নিজে দাঁড়াই, ইআরডিটা বাদ দেই, আইআরডিটাকে স্ট্রং করি, এই পলিসিতে আমি দেখি আর কি। নিশ্চয়ই, জি ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। মোফাজ্জল করিম, এই পর্যায়ে আমরা একটু শুনতে চাই আপনার কাছে, যেহেতু আমাদের আজকে শিরোনামটা 180 দিনের হিসাব, শুধুমাত্র সরকারের পারফরমেন্স না, আমরা বিরোধী দলের পারফরমেন্সটাও বুঝতে চাই। কেমন দেখলেন তাদের পারফরমেন্স? কিসের বিরোধী দলের পারফরমেন্স, বিরোধী দলের পারফরমেন্সটা কেমন দেখলেন এই 6 মাসে? এই গত 6 মাসে? ভালো প্রশ্ন। বিরোধী দল আছে নাকি? আমার পাল্টা প্রশ্ন। আমি লিখিয়ে রাখলাম, আগে লিখে রাখছি, যে এই প্রশ্ন- এই প্রশ্নের উত্তরটা আমি আগাম আগেই লিখে রাখি। আমি যেটা বললাম সেটাই। বিরোধী দল আছে। না, বিরোধী দল থাকুক আর না থাকুক, আমি কিন্তু মানে কোন কারণে আপনার মনে হলো যে বিরোধী দল নাই, সেটা যদি আগে বলেন তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হবে। দেখুন, বিরোধী দল বলতে আমরা কাদের মনে করি? এখন যারা ক্ষমতায় আছেন, অর্থাৎ বিএনপি, তার বিপক্ষে যারা, তারাই বিরোধী দল। সংসদে যারা আছেন, তো তারা তো স্পষ্টভাবে তো সেটা কখনো বলছেন না, জনসংঘকে সংগঠিত করছে না, কোনো আন্দোলন করছে না, বিবৃতি দিচ্ছে না, বক্তৃতা কিছুই না। সেই জন্যই আমি বললাম বিরোধী দল আছে নাকি? কোথায় বিরোধী দল? বিরোধী দল হচ্ছে যে যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল, তার প্রত্যেকটা কাজের চুলচেরা হিসাব করবে, এবং সেটা যদি গণমুখী না হয় তাহলে প্রয়োজন বোধে আন্দোলন বা প্রয়োজন বোধে প্রতিবাদ ইত্যাদি সবই করবে। তো কোথায়? অবশ্য সেরকম ধরনের কোন পরিস্থিতিও সৃষ্টি হয় নাই বটে। 2-1টা জিনিস সম্বন্ধে সরকারের সতর্ক থাকা উচিত, যেমন দ্রব্যমূল্য, যেমন এই যে গ্যাসের ক্রাইসিস গত কয়েকদিন গেল, বিরাট এখনো চলছে, এখনো চলছে, এখনো সম্পূর্ণ সারে নাই। আচ্ছা, এই সমস্ত বিষয়, আর হঠাৎ করে যদি আইন শৃঙ্খলা খারাপ হয়ে যায়, তো আইন শৃঙ্খলাটা যতদূর দেখা যাচ্ছে মোটামুটি আগে যেরকম ছিল সেরকমই আছে, খুবই হয়। কিন্তু দ্রব্যমূল্যের ব্যাপারে আমি মনে করি সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা আছে, কারণ এই অতি সম্প্রতি বা এখনো যে গ্যাসের যে সমস্যাটা হয়েছে, যদিও মূল্যের জন্য নয়, সরবরাহের জন্য, তাহলে পরে সরকারের উচিত স্বাভাবিক পরিস্থিতিতেও প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে মনিটর করা, এবং পরিস্থিতি কি হতে পারে না হতে পারে সেটা আগাম বিবেচনা করে একটা প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা নিয়ে রাখা। এখন এই যে গ্যাসের ব্যাপারটা হলো, আমি তো বলবো এটা একটা তদন্ত হওয়া উচিত। কেন হলো? খালি বললেই হবে নাকি যে এই হয়েছে, সাপ্লাই এই হয়েছে, কেন হলো? ভবিষ্যতে যদি না হয় তার জন্য কি করতে হবে, মনিটরিং ব্যবস্থাটা কেমন, এই সমস্ত তো দেখতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পরে, মানে রুগী মারা যাওয়ার পরে ডাক্তারের এসে তো লাভ নাই। তো সেই জন্যে আমার বিনীত অনুরোধ। হ্যাঁ, ঠিক বলেছেন, এই শব্দগুলোই পাচ্ছিলাম না। আমি হেল্প করছি না না, কারণ বিনয় নাই তো, দুর্বিনীত। আমার দুর্বিনীত সাজেশন বলুন বা বলুন, যে পরিস্থিতিকে আপনারা ভালো করে পর্যালোচনা করুন, পর্যবেক্ষণ করুন, এবং
আগাম ব্যবস্থা নেন। ধন্যবাদ। ডক্টর বদিউর রহমান, একই প্রশ্ন, মানে আপনি 180 দিনে বিরোধী দলের যদি থেকে থাকে আপনার দৃষ্টিতে কেমন দেখলেন তাদের পারফরমেন্স? আমি স্যারের সাথে, স্যার যেটা বলছেন বিরোধী দল আছে কিনা, স্যার বলছেন বিরোধী দলের কর্মপন্থা এবং কার্যকারিতার বিবেচনা করে। আর আমি বলি অরিজিন নিয়ে যদি বলি, বিরোধী দল তো এই পার্লামেন্টে নাই। কারণ যারা আছে বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী, এগুলা তো বাজাদের অংশ। জামাত ইসলামী যেটা বাজাই, এটা তো বাজাদের অংশ, বিএনপির অংশ। এরা একসাথে ঘর সংসার করেছে, একসাথে সরকার চালিয়েছে। এখন আপনি বিরোধী দল হওয়ার মতো যেটা বড় যোগ্য, একসঙ্গে ঘর সংসার করেছে, তারপর কি তালাক হয়ে গেছে নাকি? এরা সময় সুযোগে বাইরে এসে কি করে দরকার হলে, এখন নাই তো। আপনি আলীকে নিষিদ্ধ করেছেন। বাজাজ সরকার একটা মারাত্মক খারাপ কাজ করেছে, আমি বারবার লাইভ টিভিতে বলে আসতেছি, সেটা হইল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে নাই, একে ভোটের মাধ্যমে উইড আউট করতে হয়। মুসলিম লীগ 47-এর স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু পরে ভোটের মধ্যে যুক্তফ্রন্টের 54 সালে এটা মরে গেছে। তো বাজার যদি এখন ইউনুসের কায়দায় আসা, ইউনুস আবার প্রথম মুখে বলছে যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাজার তো সবসময় বলছে এটা আমাদের নীতি নয়, করব না। কিন্তু আপনি আলীকে নিষিদ্ধ করে দিয়ে সে অর্ডিন্যান্স পাশ করে ওই নিজের অংশের থেকে একটা ডালপালা নিয়ে জামাতকে বিরোধী দল করে যদি থাকেন, এটা তো বিরোধী দল নয়। তারা তো নিজেরা একসাথে করবে। আর জামাতের পলিসিটা আপনি দেখবেন, জামাত যে সুযোগ মতো যেভাবে যেখানে যখন দরকার ঢুকতে পারে ঢুকবে। তারা দরকার হইলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে আন্দোলন করবে, জলিলের সাথে চুক্তি করবে। আবার যখন দরকার হবে এরশাদের বিরুদ্ধে করার সময় সবার সাথে একজোট হবে। আবার যখন দরকার হইল, এখন এই বাজারটাকে সময় সুযোগে যদি আপনি রাজনীতি সঠিকভাবে সবার জন্য উন্মুক্ত না করেন, আওয়ামী লীগকেও যদি না দেন, এই জামাত বাজারকে গিলে ফেলার চেষ্টা করবে। কারণ আমি স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে যদি এখানে আনেন, তাহলে বাজারদের কপালে পরের দিকে দুঃখ আসবে। এরা কথা বলে সুন্দর, তাদের রেজিমেন্টের নিয়ম নীতি আছে, কন্ট্রোল আছে, কমান্ড আছে, কমিউনিস্টের চাইতে শক্ত, তারা চলে খুব সূক্ষ্মভাবে। অতএব এদিক থেকে আমি বলবো যে বাজারদের জন্য খারাপ হয়েছে আলীকে বন্ধ করাটা। আপনারা দুজনেই বলছেন বিরোধী দল নাই। ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রীর দুই আঙ্গিকে বলছি, দুই আঙ্গিকে বলেছেন, বাট স্পিরিট ওয়াজ সেম। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল, এবং এই বিরোধী দল, যে বিরোধী দলকে আপাত দৃষ্টিতে আপনারা বলছেন নাই, কিন্তু সেই বিরোধী দল কথায় কথায় আপনার সরকারকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, সরকার পতনের আন্দোলন করে। তাহলে যেগুলো আমরা মাঠে দেখছি সেগুলো কি? এইগুলো সাজানো। আপনার রাজনীতি করতে হলে দিনে পিন্ডি চটকাইতে হবে, 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে মঞ্চে, রাতে একসাথে বসে সুন্দর করে পানাহার সবই হবে। এই বিরোধী দল যেটা করতেছে, এটা কি জনগণের স্বার্থে কিছু করতেছে? এগুলো হলো বিরোধী দল তো শুধু জামায়াত না, এনসিপিও আছে। এনসিপিটা তো আপনি হিসাবে আনবেনই না, তার কারণ যে এনসিপির উপরে মানুষের এত ভরসা যে তারা একটা বৈষম্যহীন আন্দোলন করলো, যে বঙ্গবন্ধুর দেব বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিল, তারা চট করে এসে যেগুলো করলো, যে কাজ করলো, বাপ চিনে না। হ্যাঁ, 32 নম্বর ভেঙে ফেলবে। তো যে বাপে চিনে না, তার তো কি পরিচয় সেটা তো পরে আসবে। তারা 2 নম্বর আসেন। এই বাচ্চা কাচ্চারা দল করছে ভালো, ইউনুস তাদের বৈরমকা হইলেন, আকবরের বৈরমকা সেজে দল করতে দিলেন, তাও ভালো, একটা নতুন কিছু হোক। কিন্তু তারা চট করে এই যাত্রাতে হঠাৎ করে এত ক্ষমতা লোভী হয়ে শুধু সরকারে আসলেও তা না, একটা স্বাধীনতা বিরোধী শক্তির পকেটে ঢুকিল কয়েকটা আসনের জন্য। তো এদের থেকে আপনি কি আশা করবেন? তাহলে সে বৈষম্য বিরোধী তারা থাকলো, তারপরে আবার দাবি করে উপজেলাতে অফিস লাগবে, একটু পর্দা লাগবে, একটা ফ্রিজ লাগবে, কি হাফজাব কথাবার্তা বলতেছে না। তাহলে কি হয়? ডালমে কুচকা আলা হয়, কোথায় যাচ্ছে? আগে আপনি প্রথমে একটা কথা বলছেন যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে না, প্লট নেবে না। এটা তো ক্রেডিটের কিছু না, এটা তো নেওয়াটাই তো প্রথম অন্যায় ছিল। এটা তো একটা ঘুষ। এরশাদ রাজনৈতিক কি ঘুষ বশীভূত করার জন্য রাজনৈতিক ঘুষের আওতায় এটা চালু করেছে।
এবং ফখরুদ্দিন সাহেবের আমলে আমি এটা বন্ধ করেছিলাম সামারি দিয়ে, যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা। কিন্তু সামারি সই করার পরে বললাম, স্যার আপনারা চলে তারপরে তো যাবেন, কাগজে কলমে তারা সামহাও এন্টাইটেল ছিল, তারা চাইলে নিতে পারতো। আপনি যদি একটা অন্যায়কে আপনি একবার প্রতিষ্ঠিত করে বলেন এন্টাইটেলমেন্ট, তাহলে তো আমার বলার কিছু নেই। আপনি নিয়ে আর কেডা? তাও ঠিক। আপনাকে কে বলছে শুল্কমুক্ত গাড়ি নেবেন আপনি? তাহলে এটা অন্যায়ভাবে ঘুষ, পলিটিক্যালি ঘুষ দেওয়া হচ্ছে। যেমন হাসিনা ঘুষ দিতে চাইলো না, যে 2 সেক্রেটারির জন্য হেলিপ্যাড সহ কি একটা সহ কি বানাবে, তারপরে যে সচিব নিবাস বানাইলো, কোথায় ছোট্ট সচিবের ভারী, কোথা থেকে কোথায় শুরু, কেন দরকার এগুলো? যে কিরা ঠিক দৌড়ে কুল পাচ্ছেন না, সেই তালে দৌড়াতে পারছেন না, যে কারণে কিছু কিছু মন্ত্রণালয়ে আসলে যত ভালো পারফর্ম করার কথা ততখানি করতে পারেনি। আপনি কি এটার সাথে একমত কিনা? এই যে দৌড়ানোর কথাটা বললেন, এটা একটা আমি দৌড়ানো মানে symbolic অর্থে বুঝছি, রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি এই অর্থে যে সবখানে জনগণের কাছে যাওয়া, যে কোনো ইস্যু নিয়ে, এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা। শুধু বাংলাদেশ সচিবালয়ে বসে বসে দল চালালাম, সরকার চালালাম, বা সরকারের বাণী পৌঁছায় দিলাম, তাতে হবে না। যেতে হবে, লোকের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, আর আপনি কি বলতে চাচ্ছেন সেটা ব্যাখ্যা করে তাদের, সেই কাজটা তারেক রহমান সাহেব করছেন। এটা প্রশংসনীয় অবশ্যই। এবং এটার সঙ্গে তার যা সহকর্মী যারা আছেন, তারাও তাল মিলিয়ে, প্রশ্নটা হচ্ছে তারা তাল মিলিয়ে পারছেন কিনা, পারতেছেন ক্রিটিকটা কিনা। আছে মানে। আচ্ছা, তারা হয়তো এখন, আমার ধারণা, তারা প্রধানমন্ত্রী কি করছেন না করছেন সেটা ভালো করে তার সহকর্মীরা অবজার্ভ করতেছে। উনি কি, ওনার মানে পদ্ধতিটা কি, উনি এই যে জনগণের কাছে যাচ্ছেন ইত্যাদি আর কি, এটা কি তার পদ্ধতি, এটা তারা অবজার্ভ করছেন। পরে হয়তো তারাও এই লাইনেই যাবেন। যে লাইনেই যান না কেন, আমার মুদ্রা কথা হচ্ছে, যাহাই করুন জনগণকে সঙ্গে নিয়ে করবেন। এবং জনগণকে সঙ্গে নিয়ে করতে হলে, যেটা তারেক রহমান সাহেব যেটা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে যাচ্ছেন, গিয়ে বোঝাবার চেষ্টা করছেন। এবং কেউ ভাবতে পারে যে এগুলো তো সস্তা জনপ্রিয়তার জন্য, অমুককে টাকা দিয়ে দেওয়া, তমুককে ইয়ে করা। আমি বলি না, সেটা নয়। এগুলার যে প্রতিক্রিয়াটা কি, যারা আমার মতো ধরেন সারা জীবন আমি মাঠে চাকরি করেছি, এই মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, হেন তেন এই কমিশনার, তো আমি দেখেছি যে সাধারণ লোকের কাছে যদি প্রশাসনের সরকারি কর্মচারী হন, ও আর যদি জননেতাই হন, কেউ একজন এমপি সাহেব গেলে পরে পাবলিক কিন্তু খুশি হয়। পাবলিকের এটা না যে কেন উনি আসছেন, কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন, নো, পাবলিক মনে করে যে আমাদের সঙ্গে শেয়ার করতে এসছে। তো সেই যোগাযোগটা বা যোগসূত্রটা বজায় রাখা উচিত, এবং তাদেরকে সঙ্গে নিয়ে তাদের বক্তব্য শুনে তাদের কাছ থেকে ইনপুট নিয়ে তারপরে আপনি আপনার কর্মপদ্ধতি ঠিক করেন। এবং আপনি যা কর্মপদ্ধতি করছেন, যেভাবে চলছেন, সেটা যাতে জনগণের কাছে সুস্পষ্টভাবে যাতে প্রতীয়মান হয়, তুলে ধরতে পারেন, সেই জন্য যাওয়া যায়, ব্যাপারটা ঠিকই আছে। অতএব এখন যেভাবে চলছে, আই থিঙ্ক ইটস ওকে। জি, ডক্টর বদিউর রহমান, কয়েকটা কমেন্ট একটু আপনার রিয়াকশন শুনতে চাই। বিদ্যুৎ মন্ত্রী, যিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন, উনি এই সাম্প্রতিক সময় বিদ্যুতের গ্যাসের ক্রাইসিসে বলেছেন যে কিছু সমস্যা এতই প্রকট যে আমাদের আসলে দিন গোনা ছাড়া কিছু করার নাই। মানে এই কমেন্টটা আসলে কিভাবে আপনি দেখেন? এই জাতীয় কমেন্ট করা ঠিক না। রাজনৈতিক নেতৃত্ব যদি অন্যের দোষেও ফাঁদে পড়ে, তাহলে তাকে বেফাস মন্তব্য করতে নাই। যেমন এর আগে এক মন্ত্রী বলছেন যে চাঁদা যেটা নিতেছে ওরা তাদের কল্যাণের জন্য নি, সেটা চাঁদাবাজি এক না। তো আমি বাবু বলি, এসব লাইনে চাঁদাবাজি যদি কেউ কল্যাণ বানাই দেয়, তাহলে সে কল্যাণ তো তাদের অফিসের মাধ্যমে তারা
আনুষ্ঠানিকভাবে নেবে, রাস্তাঘাটে থামিয়ে নেবে কেন? যেমন আমি গত সপ্তাহ দুয়েক আগে এক সপ্তাহ বাড়িতে ছিলাম, দেখলাম ওখানে ওই সিএনজি ঢুকলে পরে যে পৌরসভার না কার টাকা করে সিএনজির থেকেও 10 টাকা করে নিতেছে কেন? তো এটা চাঁদাবাজি নাকি? ফর্মালাইজ হইতে যদি তুমি নাও, তার তো রোড ট্যাক্স থাকে, সেটা ওইটা থাকে, ওইটা থাকে, সেটা দে, আবার এটা কেন নিচ্ছ? এটা নিতে হইলে চাঁদাবাজি যেটা বলে সমালোচনা হইলো। এই বিদ্যুৎ মন্ত্রীও যে বাজে কথাটা বললো যে কঠিন সময় পার করতেছি, এমনি এমনি নাচনে বুড়ি আরো পাইতেছে ঢোলের বাড়ি। হ্যাঁ, এমনি তো বুড়ি নাচে, তারপর ডোলের বাড়ি দিলে মানুষ এমনি ভয় ভীতিতে আছে। গ্যাস নাই, চুলা জ্বলে না, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হইতেছে, তার মধ্যে কঠিন সময়। এগুলা রয়ে সয়ে শব্দ চয়নের মধ্যে অনেক কিছু কাভার করে। মানুষের ভীতি সঞ্চার হয় কিনা, মানুষ সেটার থেকে উত্তরানোর মতো কথা পায় কিনা, সেটা এই জাতীয় মন্তব্য বেফাঁস মন্তব্য হিসাবে আমি গণ্য করি। যে আমি দুজনের কাছে এই প্রশ্নটা, প্রথমে মোফাজ্জল করিম, পরে ডক্টর বদিউর রহমান, আপনার কাছ থেকে শুনবো। সেটা হচ্ছে, আপনারা দীর্ঘদিন সরকারে কাজ করেছেন, অনেক সরকারের সাথে কাজ করেছেন, খুব নিবিড়ভাবে আপনারা সরকারকে দেখেছেন। তো এই রকম যখন পারফর্ম করে একটা সরকার প্রথম 6 মাসে, তার সামনের দিনগুলো আসলে কেমন চ্যালেঞ্জ আসে আপনার কাছ থেকে যদি প্রথমে? সামনে কিরকম চ্যালেঞ্জ আছে? অতীতে যে চ্যালেঞ্জ ছিল, বর্তমানে যা আছে সামনেও একই। তাই। তার কারণ আমি যেটা মনে করি, যে কোনো সরকার সে জনগণের চাহিদাটা কি, জনগণের অভাব অনটন কি, দুঃখ দুর্দশা কোথায়, এগুলা অনুধাবন করতে হবে সঠিকভাবে। খালি হাওয়ায় ভেসে ভেসে বা আমি আমার একটা স্বপ্নিক জগতে, স্বপ্নের জগতের মধ্যে থাকলাম, বা আমি আমার একটা ধারণা নিয়ে থাকলাম, নো। আপনাকে একদম ডাউন টু আর্থ হতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, তাদের ইয়েকে। তো পাবলিকের হচ্ছে যেটা, আমি কেন বলছি, আপনি আপনার আলোচনায় বারংবার একটা শব্দ বলছেন, দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ। তার মানে কি একটা সরকারের অপারেশনাল ফাংশনালিটির ক্ষেত্রে বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই দুইটা সেক্টর, আমার মনে হলো যে আপনি খুব স্ট্রেস দিতে চান যে এই জায়গায় আসলে উন্নতি না করলে যতই কাজ করুক, দিন শেষে আসলে কোনো কল্যাণই কাজে আসবে। কোনটা না করলে? একটা হচ্ছে দ্রব্যমূল্য, আর একটা হচ্ছে আপনার এনার্জি সেক্টর এবং আইন শৃঙ্খলা। আমি সাধারণ মানুষের কথা বলছি। জি জি জি। যারা উপরের তলাতে আছেন, তাদের জন্য চাউলের কেজি 10 টাকায় কি আর 10,000 টাকায় কি কিছু যায় আসে না। কিন্তু যে লোকটা মানে ইয়েতে আছে, দিনমজুর বা ধরেন দিনে দিনে খায়, বা একবার নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরাও, আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত তেমন, বা নিম্ন মধ্যবিত্ত, যাই হোক বলুন না, যে নামেই ডাকুন না কেন, যারা মোট কথা তাকে কিনে খেতে হয় এবং তার লিমিটেড ইনকাম, তার এই আয়টাও, একজন সরকারি কর্মচারী ধরুন না, কি জন্য একটা অফিসের কেরানি বা পিয়ন, যাকে আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ইত্যাদি সেই ব্রিটিশ আমল থেকে বলে আসা হয়েছে। তো ওই তৃতীয় চতুর্থ এদের সংখ্যা কিন্তু বেশি, কেমন? আচ্ছা, এখন এরা বেচারারা, তারা বড় সাহেবের মতো গাড়িও চাচ্ছে না, বা তারা এয়ার কন্ডিশন রুমও চাচ্ছে না, কিছু না। তারা বলছে যে আপনি আমাকে যা দিবেন সেটাতে যেন আমার সংসারটা চলে, আমার খাওয়া দাওয়া যেন চলে, এবং সেটাও একটা রাজকীয় খাওয়া দাওয়া না, আমার ডাল ভাতের সংস্থানটা যেন হয়, আর আমি আমার ছেলে মেয়েদের মানুষ করতে চাই। এখন কথা হচ্ছে, আপনার এটা সাধারণ লোকের চাহিদা, আপনাকে ওইভাবেই যেতে হবে এবং প্ল্যানিংটা আপনার সেইভাবে করতে হবে। সাধারণ লোকের চাহিদা কি এবং সেই চাহিদা মেটানোর জন্য কি করবেন, এটা শুধু সরকারি কর্মচারী নয়, এটা পার্কুলেট করা যায় একেবারে গ্রাম পর্যায়ে। গ্রামের একজন গ্রামের যে আপনার খুব ভালো বিত্তশালী এক ব্যক্তি আছে, তো এরকম একটা গ্রামের মধ্যে হয়তো মাত্র 1জন বা 2জন বা 5জন 10জন থাকতে পারে যাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিছু নেই, কিন্তু বাদ বাকি সবাই তো খুব একটা ভালো আছে বলা যায় না, সবসময় একটা চিন্তার মধ্যে থাকে। আচ্ছা, তো এখন সেই জন্য আমি বলছিলাম যে আমার যে কোনো ইয়েতে আমি স্থান দিব, প্ল্যানিং এ বলুন বা সেটা ম্যানেজমেন্টে বলুন, কি যে সাধারণ মানুষের জীবন ধারণ, এটাই হচ্ছে যে কোনো সরকারের প্রথম ইয়ে।
ডক্টর বদিউর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই যে একই প্রশ্ন আমি একটু আর একটু পরিষ্কার করলে, যে মানে এই সরকারের সামনের 6 মাস বা ধরেন আরো 1 বছর সামনে যদি আমি তাকাই, তার পোটেনশিয়াল চ্যালেঞ্জেস গুলো কি কি আসতে পারে, যে ট্রেন্ডটা এখন চলছে? পটেনশিয়াল চ্যালেঞ্জগুলো প্রথমে আপনার 1 নম্বরে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। জি, এটা নেক্সট ইয়ারও আপনি মনে করছেন এই ট্রেন্ড চলবে? এক্স্যাক্টলি, নেক্সট ইয়ারও থাকবে। তার কারণ এখনো যা ঘটতেছে, যে খুন হচ্ছে, মারামারি হচ্ছে, সিটাগনের হাউজিং একটাতে কতগুলো হচ্ছে, সেটা পলিটিক্যাল খুনই হোক, সন্ত্রাসী খুন হোক, কোনো খুনই তো আপনার আইন বহির্ভূতভাবে হওয়ার কথা না। অতএব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা নেক্সট ইয়ারও থাকবে। Okay, যতই সালাউদ্দিন সাহেব বলুক আমলার থেকে সে আবার এখন রাজনীতিবিদ হয়েছেন ছোট আমলার থেকে, কিন্তু এটা থাকবে, এটা 1 নম্বরে আসবে। 2 নম্বর হইল মানুষ কি চায়, সাধারণ মানুষ। আমি গ্রামে গিয়েও যেটা দিল, যেটা স্যারও বললেন, যে আপনি এখানে কি কি লম্বা লম্বা প্রোগ্রাম করতেছেন, কত বছরে কি করবেন, সেগুলা সাধারণ মানুষের কাছে বিবেচ্য না। তারা বাজারে গেলে তার যেটুক পকেটে নিয়ে যায়, যেটুক আছে সেটা দিয়ে কতটুক আনতে পারে, রিয়েল লাইফ সিচুয়েশনে, রিয়েল লাইফ ইনকামে তার কতটুক চলে, এটা মানুষ বেশি দেখতে চায়। মূল্যস্ফীতি তো তারা ইকোনমিক্স বুঝে না, সে বুঝছে তার রিয়েল ইনকাম দিয়ে কেনা যায় কিনা, পারচেজ পাওয়ারটা তার আছে। এক্স্যাক্টলি, সেটাতে চায়। তো সেদিকটাতে আপনার সিন্ডিকেট বলুক, যাই হোক, সিন্ডিকেট কথা যদি বলে, সেটা কিন্তু আমি মনে করি আপনি মনে করছেন এটা নেক্সট ইয়ারও কন্টিনিউ করবে? কন্টিনিউ করবে। তার কারণ কন্টিনিউ করবে এই জন্য, লোক তো বদলিয়েছে, আলীর পরিবর্তে বাজাদ আসছে বা জানাফা আসছে, কিন্তু কাজের পদ্ধতি তো বদলায় নাই, হাত বদল হয়েছে। বরং আরেকটু খারাপ হচ্ছে এই, আমি সরোজিনী গ্রামে 1 সপ্তাহ যেটা দেখলাম, আওয়ামী লীগের পান্ডামি গুন্ডামি যেগুলা ছিল, সেগুলোর মধ্যে তাদের কমান্ড ছিল, চেইন অফ কমান্ড ছিল, যে চুরি করলেও নেতার হুকুমের বাইরে কেউ করে নাই। আর এখন বাজাদের বেলায় এই 6 মাসেও যেটা চোখে পড়তেছে, দেখা গেল যে এখানে চেইন অফ কমান্ডটা নাই, সবাই নেতা হয়ে গেছে। সেটা একটা খারাপ লক্ষণ। আর হাত বদল হয়ে চাঁদাবাজি বলেন, মাস্তানি বলেন, ওই যে সালিশ করে টাকা নেওয়া বলেন, সেটা তো একইভাবে আছে, কোনো বদলায়নি। তাহলে এই অবস্থাটা আরো থাকবে। আপনি দলীয় কর্মচারীদেরকে, দলীয় নেতাদেরকে যেটা করবেন, তারে কতটুক পুষবেন, যাত্রাতে তো আপনি দেখাই দিলেন আবার দলবাজিতে বেশি যাচ্ছেন। সরকার হবে দলীয়, আমি সবসময় বলে আসতেছি, ভোটে আসবে দলীয় সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান কখনো দলীয়করণে পড়তে পারবে না। আপনি প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলতেছেন ভোটের আগে, মেয়র পদগুলো, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সব নিজের লোক দিয়ে দিচ্ছেন। এমনকি যেখানে সরকারি কর্মচারীরা যেত, কর্মকর্তা, সেখানে আপনি 11 প্রতিষ্ঠানে ওই রাজনৈতিক অস্তিত্বের থেকে পদত্যাগ না করে সেখানে দিয়ে দিচ্ছেন। তাহলে লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আপনি আবার ওই একই সুরে চলতেছেন। যা করে জোট সরকার, তার থেকে একটু বেশি করে মহাজোট। এখন বাগির যে বিশ্বজোট হয় নাই, তাহলে হাসিনার আলিরামরে যা ঘটেছে, এখন ওই হাত বদলের পরে আমার নিস্তার্থ হয়। এই চ্যালেঞ্জটাও আছে বলে মনে করছেন? জি জি। মোফাজ্জল করিম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটি হচ্ছে কূটনীতিটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, মানে ডিপ্লোমেসিটা নিয়ে আলোচনা করতে চাই। এই সরকারের ডিপ্লোমেসিটা আপনি কেমন দেখছেন? সরকারের ডিপ্লোমেসিটা, বিশেষ করে বাইল্যাটারাল রিলেশনশিপ গুলো, ইন্ডিয়ার সাথে বলেন, চায়নার সাথে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যদি বলেন, যে প্রথম 6 মাসে কি সিমটম দিল? এটা কি রুটিন ডিপ্লোমেসি চলছে, নাকি বাংলাদেশ ফার্স্ট যেটা সরকার বলছে সেই রকম একটা ডিপ্লোমেসি? যাই হোক, এই 6 মাস যেটা আর কি, এটাতে বিশেষ করে দিল্লির প্রসঙ্গটা যদি আপনি টানেন। আমি প্রথমেই বলবো যে 6 মাসের মধ্যে সরকার এমন কিছু করেন নাই যেটাতে ডিপ্লোম্যাটিক পর্যায়ে বাংলাদেশ বিব্রত হয়েছে বা একটা শঙ্কার সম্ভাবনা দেখা দিয়েছে। যে এটা ছিল আপনার ইকুইলিব্রিয়াম ছিল, ইকুইলিব্রিয়াম, জি স্যার, টাং টুইস্টিং, কোনো অসুবিধা নেই। ইকুইলিব্রিয়াম যেটা ছিল সেটা মোটামুটি বজায় আছে, এবং আমাদের যারা মিত্র তাদের সঙ্গে সুসম্পর্ক কোনো ব্যত্যয় হয় নাই। বরং ভারতের সাথে সেটা কেমন আপনি দেখছেন? সরি,
ইন্টারিমের সময় যেরকম ছিল সেরকমই কি আছে নাকি এর থেকে বেটার হয়েছে? এই 6 মাসের মধ্যে এটা চট করে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ভালোর দিকে না খারাপ দিকে বোঝা। মূল্যায়ন করা একটু কঠিন, কিন্তু কিছু তো ভিজিবল আমরা কিন্তু- ইন্ডিকেটর দেখেছি। কিন্তু খারাপের দিকে যে যায় নাই সেটাই হচ্ছে বড় কথা। বা কারোর সঙ্গে আমাদের সম্পর্ক বিনষ্ট হয় নাই। এইভাবেই যদি চলে তাহলে ধীরে ধীরে ক্রমান্বয়ে নিশ্চয়ই উন্নতির দিকে যাবে। আর মুরব্বী যারা আছেন রাজনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে, সেই মুরব্বীদের সঙ্গেও সম্পর্ক খারাপ একটা হয় নাই এখন পর্যন্ত, বা মুরব্বীরাও তেমন ভাবে উষ্মা প্রকাশ করেন নাই। করেননি। তেমন ভাবে বললাম এই জন্য মাঝে মাঝে আবার আমাদের বড় সাহেব উনি ট্রাম্প কার্ড ছাড়েন, এমন ভাবে ছাড়েন মনে হয় যেন কিছু একটা করে বসবেন আর কি। তো যাই হোক, ইকুইলিব্রিয়াম আছে বলে আপনার মনে হচ্ছে এখনো পর্যন্ত প্রথম 6 মাসে? হ্যাঁ ইকুইলিব্রিয়াম আছে এটি আপনি মনে করছেন? এখন পর্যন্ত। Okay. এবং এটা খারাপের কোনো লক্ষণ দেখছি না। অতএব বাংলাদেশের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে সেটা বজায় থাকবে, বরং এটা উন্নত হওয়ার চেষ্টা করা সুযোগ হচ্ছে, দেখছেন আরো আপনি। উন্নতির দিকে যাবে। ডিপ্লোমেসি তো প্রথম দিকে আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল। তো ইউনূস জামানার পর থেকে যে পিন্ডি না দিল্লি, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, এইসব কথাবার্তার একটা রেশ রয়েছে। তো সাইকোলজিক্যাল চাপ যেটা, স্নায়ু চাপ যেটা হয়, সেটার জন্য কায়দা করে তখন ওই যে বড় একটা দেশ না দেয়াইও মোটামুটি এটা ভাবে বাফার কান্ট্রি হিসেবে একটা মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া গিয়ে সেখান থেকে সাইড লাইনে হোক যে হোক চায়না গেলেন। তো এখন চায়না যেহেতু গেলেন, যেভাবেই যাক, অন্য সম্মেলনে হোক, ডাইরেক্ট দাওয়াত না হোক, তাহলে বড় প্রতিবেশী ভারত আরো তো একটা আশা থাকবে যে ব্রিক্সের দাওয়াত দিলাম, আমার এখানে তো আসা দরকার। এবং তারা ত্রিবেদী সাহেব ঢাকা এসে দেখা করে দূরাচ্ছেন মোদির কাছে, আবার আসতেছেন। তো সেদিক থেকে এখানে একটা ডিপ্লোমেসির ক্যারিজমেটিক রোল কতটুক সূক্ষ্মভাবে নিতে পারবেন সেটার একটা সুযোগ আসছে, টেস্ট কেস হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া যে দাওয়াত দিয়েছে এখানে যাওয়া দরকার, কারণ কূটনীতিতে কোনটা, যেটা বাইল্যাটারালটার কথা বলছেন? জি জি। এটাতে যাওয়া দরকার। কারণ আমরা তো ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আগ্রহী আছি, চাই তো আমরাও। না, ব্রিক্সের আগে দুটো ইনভিটেশন আছে। একটা হচ্ছে ব্রিক্সেরটা হ্যাঁ। হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, জি। যেখানে উনি আসলে বিমস্টেকের চেয়ার হিসেবে আউটরিচ সেশনে যেতে পারবেন। আরেকটা হচ্ছে এই এটা মাসে যেটা পরে। আছে ওটা পরেরটা। এই মাসেরটা আপনি কোনটা বলছেন? এই মাসেরটাতে যাওয়া আমি উচিত। আমি দুটোতেই বলতেছি। Okay, okay. আমার কথা হইলো কোনো সুযোগই ডিপ্লোমেসিতে হাত ছাড়া করতে নেই। আপনার ভিতরে কি আছে সেটা আপনার ভিতরে থাকবে। কিন্তু বাংলাদেশ তো কিছু শর্ত কিন্তু দিয়েছে। আর শর্ত দিতেই থাকেন, শর্ত দিতে দিতে যাইয়া এমন শর্ত দেবেন না যে শর্ত দিলে আপনার যাওয়া বন্ধ হয়ে যাবে। তার কারণ আপনি স্ত্রী বদলাইতে পারবেন, স্বামী বদলাইতে পারবেন, বড় প্রতিবেশী তো বদলাইতে পারবেন না। বিরাট একটা ভূমিকম্প হয়ে যদি বড় প্রতিবেশী মাটির তলায় বিলীন না হয়, ততক্ষণ পর্যন্ত বড় প্রতিবেশী থাকবে। অতএব থাকতে হইলে দিলে কি আছে সেটা আপনি রাখবেন। আপনি যে কিন্তু বলছেন যাওয়া উচিত, diplomacy-তে সেক্ষেত্রে আমার বেনিফিটটা যদি আপনি দর্শকদের জন্য বলেন। আপনি কথা বলবেন, না হলে কি ওরা উল্টো সুযোগ নিবে। ত্রিবেদী সাহেবরা, দাদারা তো দাদাগিরি করতে চায়, তারা বরং ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসারণা চালানোর সুযোগ পাবে। আমরা তো সর্বাত্মক চেষ্টা করেছি সুসম্পর্ক রাখার জন্য, এরা আসে নাই, গোঁ ধরেছে। আপনার খেয়াল থাকতে পারে যে প্রণব বাবু যখন আসলেন আমাদের দেশে, তখন হরতালের অজুহাত দিয়ে আমাদের বেগম খালেদা জিয়া তার সাথে পূর্ব নির্ধারিত দেখা করার কথা থাকলেও দেখা করেনি। তো এইগুলো কূটনীতিতে যায় না, দেখা করতে হয়। আপনি যান, বরং আমি এক ধাপ আগে এইটুকু বলছিলাম, গিয়ে সেখানে আপনি যদি চান যে হাসিনা ডিসেম্বরে আসতে চায়, তার তো ফাঁসির রায় হয়েছে, আসলে আইন নিজের গতিতে চলবে। আপনি সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে হাসিনার কি নিরাপত্তা দিতে পারবেন আসলে ফাঁসি না হওয়া পর্যন্ত, বা বিচারের কাঠগড়া, সেটাও দরকার হলে তার সাথে বলেন না যাইয়া, কূটনীতির চান্স নেন যে আমি হাসিনার সাথেও কথা বলতে চাই, আমার তরফ থেকে উনি কি সুযোগ সুবিধা চান। আইন তো আইনের গতিতে চলবে। ডিপ্লোমেসিতে অভিমান নাই, ক্ষোভ থাকতে নাই, রাগ থাকতে নাই, জেদ থাকতে নাই। এখানে ঠান্ডা মাথায়
নিজেরটা নিজে বুঝে নিতে হয়, জি। সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মোফাজ্জল করিম, আপনি যদি একটু বলেন যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে একটা সহায়ক পরিবেশ, তাহলেই এই সফরটি সহায়ক পরিবেশের কথা বলছেন। ঢাকা দিল্লির মধ্যে যদি রিলেশনশিপের ক্ষেত্রে সহায়ক পরিবেশটা ইনশিওর করার দাবি জানিয়েছেন, এবং আরো একটা শর্ত আছে, শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু আছে, ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার ইস্যু আছে। সো এটা টেন্টেটিভ আসলে যে টাইম ফ্রেমটা, এটা যদি সফরটা হয় 20 থেকে 25 অগস্টের মধ্যে হবে, আজকে হচ্ছে 17 আগস্ট, এই সময়কালের মধ্যে এগুলো শেষ পর্যন্ত রিজলভ করে এই সফরটাকে হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, বাংলাদেশ গোড়া থেকেই, সে জন্মের পর থেকেই, স্বাধীনতার পর থেকেই একটা সুন্দর কথা ডিপ্লোমেসিতে চালু রেখেছে, এবং এটা কিন্তু খুব প্রশংসিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সেটা কি? ফ্রেন্ডশিপ all, malice towards none. এটা ভাঙিয়ে বা এটা বলে, এটা আমল করে যদি চলতে পারে, আমার মনে হয় আর কোনো কিছু দরকার লাগে না। এবং এটা তো ভালো কথা। আমি চায়নার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না কেন? বা সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশী ভারত, তাকে আমি চটাতে যাব কেন? সে আমার প্রতিবেশী। সকলের প্রতি আমার যে ভ্রাতৃত্ব, আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেটা বজায় রেখেই তারপরে আমার ফরেন পলিসি এবং এটা চালু রাখাটা, এটাই হচ্ছে কি দরকার। তো এখন এর মধ্যে যদি ফাটল ধরে, যদি দেখা এটা দৃশ্যমান যদি হয়, যদি সব বিশ্ববাসীর কাছে প্রতিমান হয় যে বাংলাদেশ এখন আর চায়নার দিকে কোনো খেয়াল করে না, বা চায়নার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাচ্ছে না, বা ভারতের সঙ্গে এতদিন পর্যন্ত যেরকম ভাবে আচরণ করে আসছে, শত বাধা বিপত্তির মধ্যেও, বাধা বিপত্তি মানে ভারতের তরফ থেকে অনেক উস্কানিমূলক অনেক কিছুই, সেই গঙ্গার পানি থেকে শুরু করে বর্ডার কিলিং ফিলিং কিছু নেই, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ তার নিজের যে পলিসিটা সেটা অনুসরণ, যে না, আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবো না, আমি এটাই মেনটেন করে চলতে পারলে পরে আমার মনে হয় আমাদের মতো একটা দেশ, আমরা তো কোনো পরাশক্তি না, আমরা কেমন খুব পরাশক্তি তো দূরের কথা, খুব একটা শক্তিশালীও না। আমাদের কি, আমাদের মূলধন হচ্ছে আমাদের দেশপ্রেম, যেটা পরীক্ষিত, যেটার ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো বেশ, তো ওটাই থাকুক, কিন্তু আমরা কারোর আমরা কি বলে করমর্দনও বেশি করতে যাব না, আবার পা মারাতেও যাব না, দুইটাই না। আমরা আমাদের নিয়ে থাকবো ভাবমূর্তি, সবাই বলুক, এবং তার জন্যে, এটা বজায় রাখার জন্য যা যা করণীয় সেটা তো করছি। আর আমাদের অর্জনগুলা যেগুলা, যেমন আজকে একটা বড় রকমের অর্জন হয়েছে বাংলাদেশ, এই যে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দেওয়া, অস্ট্রেলিয়ার মাটিতে, আবার অস্ট্রেলিয়ার মাটিতে, এই অর্জনগুলা, এরকম আরো অর্জনের দরকার। আমি যে কি ভাষায়, কোথা থেকে, অন্তর থেকে, মানে আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানাবো, বা কর্তৃপক্ষকে, সবাই এটার জন্য প্রশংসার দাবিদার, এমনকি যারা সরকারে আছেন তারাও দাবিদার। এই প্রসঙ্গটা নিয়ে একটা ছোট্ট সাব স্টোরি আমি আপনাদের নজরে আনতে চাই। যখন ক্রিকেট দল জিতলো, তখন মাননীয় প্রধানমন্ত্রী বিসিবির চেয়ারম্যানকে ফোন করলেন। তো বিসিবির চেয়ারম্যান বললেন যে সেঞ্চুরি করেছে সে বগুড়ার সন্তান। তখন প্রধানমন্ত্রী রিয়াকশনে বলেছেন যে না, উনি বাংলাদেশ। সো এখান থেকে অনেকে একটা বড় ক্রিটিক নিয়েছে যে সেই পুরনো তো যেই কি বলে এই শব্দটাকে, তেলমারা, রাইটলি বলেছেন, সেখানে প্রধানমন্ত্রীর এই আচরণটাতে একটা সবার জন্য একটা মেসেজ আছে, যিনি এটাকে এন্ডোর্স করেন না। আপনি কিভাবে দেখেন বিষয়টা? সবার জন্য মেসেজ আসবে না, কারণ রাজনীতিতে চাটুকার যারা থাকে, তেলবাজ যারা থাকে, তারা তেল মারতেই থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী মেসেজটা পরিষ্কার করতে পেরেছেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করবেন, এটা তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে আমাদের যে কালচার, সেখানে কালচারের সি উঠে যায়, অনেক সময় আলসার হয়ে যায়, তেল মারতেই থাকবে। কারণ 10 বার তেল মারলে
ওর সময় ভুলে একবার তো কবুল হয়ে যাবে। এটা কি এখন কাজ করে? করতেছে তো, আচ্ছা, আচ্ছা। করতেছে তো। কারণ এই বাংলাদেশ সরকার গঠনের মধ্যে আমরা কি দেখলাম, চিহ্নিত, দণ্ডপ্রাপ্ত, যার ইমেজ নাই, হ্যাঁ, মোরাল টার্পিচিউড থাকে, অযোগ্য, এই জাতীয় মানদণ্ডের লোকজনও তো সরকার তার একভাবে না একভাবে নিয়েছে। কি জন্য নিয়েছে? ওই যে আগে তেলবাজি করেছে, তাদের পক্ষে কিছু একটা করেছে, সেই লাইনে সেই তরিকাতে থেকে বাদ যেতে পারে নাই। তাহলে তেলবাজিটা থাকবে, ওটা কাজ মানে এটা কেন হয়? মানে সরকারের ভেতরে আরো ছোট ছোট কিছু সরকার থাকে? সরকারের ভিতরে ছোট সরকার থাকুক আর বড় সরকার থাকুক, সরকারের ভিতরে ক্ষমতা থাকে। বাংলাদেশের সিস্টেমের মধ্যে সরকারের চাইতে বড় মাস্তানও কেউ নেই, এটা খেয়াল রাখেন। কারণ সরকারের হাতে লাইসেন্স পত্র লাঠিয়াল আছে, সরকারের যা লাঠিয়াল আছে, পুলিশ বা যারা যারা এইসব আইন শৃঙ্খলা থাকে, এরা মানলে কোনো বিচার নাই, বিচার পাইতে বহু ঝামেলা আছে, ন্যায় অন্যায়। অতএব সরকারকে যারা ক্ষমতা যাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য তেল মারতে থাকবে, এটা হয়তো চট করে বলছেন। এর আগে ওইটা আগের আমলে, হাসিনা আমলে ওইসব কথা হয়েছে, তার আগেও হয়েছে। এটা আমাদের ধারাবাহিকভাবে চলবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, যেহেতু আইন শৃঙ্খলার প্রসঙ্গটি এসছে, বারংবার এই প্রসঙ্গে যেটি বলা হয় যে পুলিশ তার মোরাল এখনো ফিরে পায়নি, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে, মানে এই 6 মাসও আসলে যে লক্ষ্যটা টার্গেট সেট করা হয়েছিল সেটা অর্জিত না হওয়ার পেছনে এই কারণটাকে দায়ী করা হয়। এটা নিয়ে আপনাদের দুজনের এটা কোনো কারণই না। আপনার মোরাল পায় নাই, মোরাল পায় নাই, মোরাল না পাইলে ওই যেটার মোরাল নাই এখনো, যে সাহস পায় না, তার বাদ দিয়ে দেন না। বাংলাদেশে বেকারের অভাব আছে নাকি? আপনি যে যখন 3 দিন সরকার ছিল না, তারপরে সরকার গঠিত হওয়ার আগের থেকে রাস্তায় বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলে ট্রাফিকের কাজ করছে, ওটা করছে, তো সুন্দর তো চলছে। আপনি আরেকটা চ্যালেঞ্জে যান, টেস্ট কেসে যান, যে পুলিশ উঠাই দিয়া 1 সপ্তাহ পুলিশ থাকবে না, জনগণ চালাবে, আর 1 সপ্তাহ পুলিশ চালাবে, কোনটা ভালো চলে দেখবেন। কিন্তু রাষ্ট্র তো সেভাবে ফাংশন করে না, করে না, দেখবেন। তাহলে মোরাল নাই, মোরাল নাই আসে না, এগুলো রাখতেছেন কেন? কিন্তু এখন যেটা করতেছেন আপনি, ওই যে আবার 25 বছর হয়েছে বলে বাদ দিচ্ছেন, এগুলাতে যাচাই বাছাই ঠিক মতো হচ্ছে না। ওই আগে এক দল বাদ দিয়েছে, আরেক দল আসে তারে সব বকেয়া সহ একেবারে পদোন্নতি প্রমোশন সব দিয়ে দিছে, আবার তারা বাদ দিয়েছে, এরা করছে, একই কালচার চলতেছে, যাচাই বাছাই কিছু হচ্ছে না। জি, আপনার কাছ থেকে শেষ মন্তব্য, সরকারের জন্য এই